আমরা পরবর্তী স্থানে চলে এসেছি। দাদার কাছ থেকে একটুখানি জেনে নেব ডিটেলসটা, জায়গাটার নাম কি, বৃত্তান্ত সমস্তটাই। এই যে বর্তমানে স্যার যে জায়গাটিতে এখন প্রবেশ করলেন, এই জায়গাটার নাম বলা হয় নসিপুর জাফরগঞ্জ আখড়া। নসিপুর জাফরগঞ্জ আখড়া এই কারণেই বলা হয়, এই পাশেই যাবেন মির্জাপুরের বাড়ি। এই মির্জাপুরের ভালো নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান, এর জন্য এই জায়গাটার নাম বলা হয় জাফরাগঞ্জ। আপনারা এই সামনে দাঁড়িয়ে একটু এই ওপর দিকে দেখুন, একদিকে আছে সিংহ আর একদিকে আছে ঘোড়া। তার নিচে দেখুন ছোট ছোট মানুষের স্ট্যাচু করা আছে। তার নিচে দেখুন ছোট্ট করে বাংলায় লেখা আছে পলাশী যুদ্ধ, যে 1757 সাল 23শে জুন নদিয়ার আমবাগানে যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধের একটা মডেল এখানে তৈরি করা হয়। ওই দিকটা আছে ইংরেজের সৈন্য, এই দিকটা আছে নবাব সিরাজদৌল্লার সৈন্য। তখনকার দিনে এই মডেলটাকে তৈরি করেন শিল্পী মন মাতানো দাস। উনার মজুরি ছিল তখনকার দিনে দিন গেলে তামার 20 পয়সা। আচ্ছা, এই সামনে একটু বলে দিই, আপনাদের এই পাশে দেখুন দুখানা বড় বড় লোহার লঙ্গর রাখা আছে। প্রথম গুরুদেব যিনি ছিলেন মাহান্ত লক্ষণ দাস আচারী, উনি ঢাকা উর্দু বাজার থেকে এসেছিলেন। তো ওনার জমি জায়গা ওখানে প্রচুর পরিমাণে ছিল। তো ওই জমি জায়গা থেকে চাল ডাল গম নকই করে আসতো। এই পাশেই ভাগীরথী গঙ্গা। এখন বাংলাদেশ আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, কাঠের নৌকোয় চাল ডাল গম আসাও বন্ধ হয়ে গেছে। কাঠের নৌকোগুলো সব পচে পচে নষ্ট হয়ে গেছে। এই লোহার লঙ্গরগুলো দেখছেন, এগুলো সব স্মৃতি হিসাবে রয়ে গেছে। তখনকার দিনে এগুলো কাজে লাগতো, ওই যেহেতু মাল আসতো আর কি বাংলাদেশ, নৌকো আটকাবার জন্য ওগুলো সেই সময়। আচ্ছা, আপনাদের এই সামনে দিকে দেখুন কিছু পুরনো চেয়ার টেবিল গুলো দেখতে পাচ্ছেন। এটাকে বলা হতো বিশ্রামশালা। রাজা নবাব মহন্তরা আসলে যে খাবার দাবার পরে একটা বিশ্রাম নিত, তার বলা হতো এটা বিশ্রামশালা। টেবিলের উপর একটি ল্যাম্প রাখা আছে, দেখবেন এটা আজ থেকে 250 বছর আগেকার ল্যাম্প। তখনকার দিনে এই ল্যাম্পের দাম ছিল 1 পয়সা। আপনাদের ওপর দিকে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালারিং বল না, এটাকে বলা হতো শত্রুধরা গোলক। আগে তো ক্যামেরা ছিল না, ক্যামেরার কাজ এটাতেই করতো। এই বলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু স্পষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখনো বোঝা যাচ্ছে। পাশে দেখুন টেবিলের উপর একটি পাখা রাখা আছে। ব্রিটিশ পিরিয়ডে কোনো ইলেকট্রিক পাখা ছিল না, এটা কেরোসিনে চলতো। পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে, প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে ভরে দিলে এটা অটোমেটিক হিট হলেই এই পাখাটা ঘুরতো। এই যে প্রদীপ। হ্যাঁ, এবার আসুন 16 টাকার খাট দেখবেন। ওই বিশ্রামশালার থেকে ভেতরে আসলেই এই ঘরটা, এবার দাদা বলবেন বাকিটা। হ্যাঁ, আপনাদের সামনে খাটটা দেখে নেবেন, এটা পুরোটাই সেগুন কাঠ দিয়ে তৈরি। এটা প্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস আচারীর খাট। মুর্শিদাবাদ থেকে হোসেন সাহেব এসে 16 টাকা খরচা করে এই খাটটি তৈরি করেছিলেন, এর জন্য বলা এটা 16 টাকার খাট। আর আজ থেকে 250-300 বছর আগে কোনো ইলেকট্রিক পাখা ছিল না। খাটের উপর একটি পাখা ঝুলানো আছে, দেখবেন টান পাখা, টেনে টেনে হাওয়া দেওয়া হতো। আপনাদের সামনে দিকে একটি ঘড়ি আছে, দেখবেন এই ঘড়িতে টাইম তারিখ দুটোই একসঙ্গে আসতো। এবার আসুন এই আশ্রমের গুরুদেবদের সম্বন্ধে বলে দেবো। আপনারা আস্তে আস্তে আপনাদের বাঁ পাশে দেখবেন কৃষ্ণর বডিতে রাধা, একটা পাথর কেটে দুটো অঙ্গ করা। এই আশ্রমে যিনারা গুরুদেব হয় উনারা কিন্তু বিয়ে শাদী করতে পারে না, একটার পর একটা শিষ্য পরম্পরা হয়। বর্তমানে এখন যিনি গুরুদেব আছে উনার নাম হচ্ছে রাঘব দাস আচারী, উনার 37 বছর বয়স। এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এর ওপরতলায় উনি থাকে। এগুলো হচ্ছে আগেকার দিনের চামর। পাশের গুলো দেখবেন আগেকার মহন্তদের বসার আসন, সব চাঁদি দিয়ে কাজ করা আছে। আপনারা আস্তে আস্তে দেখুন কিছু মার্বেল কেটে ছোট ছোট মূর্তিগুলো তৈরি করা হয়েছে। ইনারাও কিন্তু এককালীন গুরুদেব ছিল। ইনারা দেহ ত্যাগ করার পরে পরস্পর গুরুদেবদের একটার পর একটা মূর্তিগুলো তৈরি করা হয়েছে। সামনে যেতে যেতে আপনাদের ডান পাশে দেখবেন এগুলো হচ্ছে রাজস্থানী হাত পাখা। সেই সময় রাজস্থান জয়পুর থেকে আনা হয়েছিল। আপনাদের সামনে দিকে দেখুন কিছু পুরনো দিনের কয়েনগুলো রাখা আছে। দুখানা আছে সোনার কয়েন, বাকি আছে রূপো তামা পেতলের কয়েনগুলো। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, আগেকার দিনের ফুটো পয়সা। আমরা যে শুনতাম ফুটো পয়সা, সেই ফুটো পয়সা নেবেন। কিছু পুরনো দিনের দলিলগুলো আছে, কিছু স্ট্যাম্প পেপার আছে, কিছু সব আগেকার মহন্তদের হাতের লেখাগুলো আছে। এগুলো কিছু নবাবী পিরিয়ডের ব্যাচ আছে, এগুলো সব সোনার ব্যাচ সেই সময়কার। এই ব্যাচগুলো কি হতো অ্যাকচুয়ালি? এই ব্যাচগুলো এগুলো খেলার ব্যাচ সব। এগুলো এই আশ্রমে খেললে তো নিল। হ্যাঁ হ্যাঁ, মানে এনাদের অর্জিত, এনারা যেগুলো পেয়েছেন। আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে। আপনি যে বললেন যে মহারাজ যারা হন
তারা থাকেন এখানকার, যেমন বললেন যে এখনকার যিনি রয়েছেন ওপরে থাকেন, তো এটা কি বংশ পরম্পরায় হয়? এখানে শিষ্য পরম্পরা, বংশ কোনো সিস্টেম নাই। আচ্ছা, মানে যে শিষ্যত্ব পরবর্তীতে গ্রহণ করবে সেই এখানকার মহারাজ হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওটা আমি আমার নিজের জন্যই আমি ক্ল্যারিফাই করলাম আর কি। এরপরেই যাবেন, একটু বলে দিই, সামনেই পড়বে মির্জাপুরের বাড়ি। ওই মির্জাপুরের বাড়িতে আপনাদেরকে ঢুকতে দিবে না এই কারণেই, মির্জাপুরের বংশধররা এখনো ওই বাড়িতে বসবাস করে। বাইরে থেকে মানুষজন আসলে গালাগালি করে, এর জন্য আর মির্জাপুরের বাড়িতে পাবলিককে ঢুকতে দেয় না। সামনের দিকে আপনাদের দেখুন রাম লক্ষ্মণ সীতা, মার্বেল কেটে এগুলো রিসেন্ট তৈরি করা। আর আপনাদের এই সামনে দেখবেন ব্রিটিশ পিরিয়ডে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, ছিল এই ধরনের কার্বাইড গ্যাসগুলো। এই গ্যাসের সাহায্যে সব লাইটগুলোকে জ্বালানো হতো। আপনারা আস্তে আস্তে এই সামনে দেখুন কিছু কাঁচের সরঞ্জাম আছে। 400 বছর আগে কোনো ডাক্তারই ছিল না, ছিল কবিরাজি। এই আশ্রমের গুরুদেবরা সেই সময় গরিব মানুষদেরকে বিনা পয়সায় ওষুধগুলো দান করত। আস্তে আস্তে এই সামনে দেখবেন এটা হচ্ছে রাজস্থানী ল্যাম্প, এর ভেতরে দিয়া দিয়ে জ্বালানো হতো। এবার আমরা অনেক রেস্টুরেন্টে দেখতে পাই এরকম ভেতরে বাল্ব থাকে। এবার কিছু বাসনপত্র আছে, এই বাসনপত্রগুলো সম্বন্ধে বলে দিই। হ্যাঁ, আপনাদের সামনে দেখুন কিছু লোহা, তামা, পেতলের বাসনপত্র দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে 250 থেকে 300 বছর আগেকার বাসন। এই বাসনগুলো এই কারণেই তখনকার দিনে ব্যবহার করা হতো 250-300 গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য। আপনাদের সামনে এই পাশে দেখুন নিচে পাথরের মতন পড়ে আছে, এগুলোকে বলা হতো জাতা। এইসব জাতাতেই আগেকার দিনে চাল ডাল গমগুলো পিসাই করা হতো। ওই পাশে দেখুন দুটো বড় বড় কড়াইয়ের মতন, ওগুলোকে বলা হতো তৈ। ওগুলো খালি একাদশীর দিনই ব্যবহার করা হতো। ওগুলোই জিলেপি, মালপোয়া এসবই তৈরি করা হতো। ওপরে দেখুন একটি লাইট আছে, এগুলোকে বলা হতো ডেলাইট। এই ডেলাইট গুলোকে সেই সময় জ্বালানো হতো খাতি মার্কা সাদা কেরোসিন তেলের সাহায্যে। এবার আসুন 22 মণ রূপোর রথ দেখবেন। আচ্ছা, এগুলো সবই তো নবাবের সময়কার? হ্যাঁ, মির্জাপুর নবাব তখন। আচ্ছা, মানে সিরাজউদ্দৌলার পরে? পরে। আপনাদের এই সামনে রথটা দেখে নেবেন, এটা পুরোটাই রূপোর রথ। 22 মণ, 22 মণ মানে 880 কিলো। তখনকার দিনে মাহান্ত ভগবান দাস 1270 টাকা খরচা করে এই রথটিকে তৈরি করেছিলেন। রথের খালি দেখে নেবেন একটা জিনিসই বদলি করা হয়েছে, রথের চাকাগুলো। আগে ছিল কাঠের চাকা, পরবর্তী এখন টায়ারের চাকা লাগানো হয়েছে। এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য। রথের একটু নিচে থেকে ওপর অব্দি ভালো করে দেখে নেবেন, নবাবী পিরিয়ডে রথটা তৈরি হয়েছিল বলে নবাবের আদেশ মতন রথটাকে তৈরি করতে হয়েছিল। ওপরটা দেখে নেবেন মসজিদ আকারের করা আছে, মাঝখানটা দেখে নেবেন নিতাই গৌড় ধর্মে, হাতিটা মানে হচ্ছে জৈন ধর্মে। হিন্দু, মুসলিম, জৈন তিনটে জাতি ধর্মে এই রথটাকে তৈরি করা হয়েছিল। এবার আসুন নবাবের গাড়িটা দেখবেন। আচ্ছা, এই রথটাকে বের করা হয় রথের সময়? রথের সময়। আচ্ছা, হ্যাঁ, রূপোর রথের সময় পুরো পালিশ করা হয়, তারপরে বের করা হয়। আচ্ছা, এবার আসুন নবাবের গাড়িটার সম্বন্ধে বলে দিচ্ছি। এটা অস্টিন, ফিটর না। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি এতটাই আপ্লুত হয়ে গেছি, আপনাদের সাথে আর আলাদা করে কথা বলতে পারছি না। মানে আমি পুরো দেখতেই ব্যস্ত, ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি, বুঝছি আর কি। আর দাদা তো খুব সুন্দর করে গাইড করে দিচ্ছেন, সেই কারণেই আমারও সুবিধা আপনাদেরও সুবিধা, বারবার বলছি। কারণ এত তথ্য এবং এই যে সমস্ত স্পটগুলো আমি যাচ্ছি সেখানে কিন্তু কোনো বোর্ড করে কিছু লেখা নেই, সুতরাং গাইড না নিলে ভীষণ বোঝার জন্য অসুবিধা। হ্যাঁ, আমরা এবারও যে টোটো দাদার সাথে এসছি, ওই যে দাদাকে এখন দেখে নিন, আমি পরিচয়টা পরে দেব। তো টোটো দাদা আমাদেরকে মানে যেখানেই যাচ্ছেন সব জোগাড় টোগাড় করে নিচ্ছেন, যে এরকম গাইড দাদা আমাদেরকে ভালো মতো যাতে বুঝিয়ে দিতে পারেন আর কি, যাতে আপনাদেরও সুবিধা হয়। চলুন তাহলে এটা এবার দেখি। এই গাড়িটার সম্বন্ধে বলে দিই। এই সামনে গাড়িটা দেখছেন, এই গাড়িটাকে বলা হতো লেডি বেবি অস্টিন কার। তখনকার দিনে মাহান্ত গোবিন্দ দাস আচারী মির্জাপুরের বংশধরের কাছ থেকে কিনে নেয় 80 টাকায়। এই গাড়িটা চলতো খাতি মার্কা কেরোসিন তেলে, আর গাড়িটার কোনো চাবি ছিল না। সামনের দিকে একটি ফুটো আছে দেখুন, রড দিয়ে জেনারেটরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়া হতো। 4 সিটের গাড়ি, 4 জনের বেশি বসা যেত না। এই গাড়িটা ছিল হাসান আলী মির্জা নবাবের। হাসান আলী মির্জা নবাবের একটা পা না থাকার কারণে অস্টিন কোম্পানি হাসান আলী মির্জা নবাবকে এই গাড়িটা গিফট করেছিল। হাসান আলী মির্জা নবাব মারা যাবার পরে উনার বংশধরে গাড়ি চড়ার মতন সেরকম কেউ ছিল না। তো এই আশ্রমের গুরুদেবকে 80 টাকা মূল্য নিয়ে গাড়িটা বিক্রি করে, এর জন্য বলা হয় এটা 80 টাকার গাড়ি। এবার ভেতরে মন্দির আছে, মন্দিরটা 80 টাকার গাড়ি। হ্যাঁ, মানে এখনকার দিনে ভাবলে ব্যাপারটা বড় হাস্যকর, কিন্তু তখনকার ভাবুন, উফ বাবা, 80 টাকার গাড়ি।
মন্দিরের ভেতরে যেতে যেতে একটু অপর দিকে দেখে নেবেন, এটা হচ্ছে শ্রী অর্জুন শ্রীকৃষ্ণ নারায়ণের বিশ্বরূপ, যেটা কৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিল মহাভারতের যুদ্ধর আগে। এবার সামনে আসুন ম্যাডাম। এইটা থেকেই সেইটা বোঝা যাচ্ছে যে একটা কথা আছে যে কৃষ্ণকে ডাকলেই সব ঠাকুরকে ডাকা হয়ে যায়। তো সেইটারই দেখুন একবার, আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে আগেকার দিনে পুরোনো দিনে এই যে পরিবর্গার ঘর, এত ঠান্ডা, এখানটা একটু শান্তি পেলাম আমি বাইরে থেকে এসে। আমি এখন রোদ না পড়লে আর যাবো না, এখন এখানেই বসে থাকবো। বাবা কি আচ্ছা, এটা দিয়ে আসবেন না? কি দারুণ, কি দারুণ। না না আমি এগুলো সব কাঠের তৈরি, সেই সময়কার। আচ্ছা বলবেন আপনি, এদিকটা নিও, দাদা বলবেন আগে নিয়ে নিও। আচ্ছা শুরু করি। হ্যাঁ আচ্ছা, ওই দিকটা দর্শন করে নেবেন। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তিনটে হচ্ছে নিম কাঠের। আর এ পাশে দেখে নেবেন ওপরে রাধাকৃষ্ণ, নিচে রাম লক্ষ্মণ সীতা রাধাকৃষ্ণ, এগুলো হচ্ছে অষ্টধাতুর মূর্তি। আর তার নিচে ছোট ছোট কালো কালো পাথর দেখছেন, ওগুলোকে বলা হয় নারায়ণ শিলা, অনেকে বলে শালগ্রাম শিলা, একই জিনিস। আমাদের এই পুরো ফাঁকা ফাঁকা দেখছেন, এগুলো পুরো বেলজিয়াম দিয়ে সাজানো থাকে। আমাদের এখানে 2-2.5 মাস খুব ঝড় বৃষ্টি হয়, তো আচ্ছা। ওপরটা ফাঁকা দেখছেন, প্রচন্ড হাওয়া বাতাস ঢুকে, তো একটার সঙ্গে একটা বাড়ি খেয়ে ভেঙে যায়, এর জন্য এগুলো পুরো খুলে রাখা হয়েছে। এগুলোকে বেলওয়ারির ঝাড় বলা হতো, সেই সময় ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। এগুলোকে আগেকার দিনে সব মোমবাতি দিয়ে জ্বালানো হতো, বর্তমানে এখন সব ইলেকট্রিক লাইটের সিস্টেম করে দেওয়া হয়। আর আপনারা এই সামনে একটু এখানে দেখে নেবেন, এখানে আমাদের কার্তিক মাসে 4 দিন রাসলীলা হয়, আর শ্রাবণ মাসে 5 দিন ঝুলন যাত্রার উৎসবগুলো করা হয়। আর আপনারা এখানে দাঁড়িয়ে একটু ব্যাক করে এই ফাঁকা জায়গাটা দেখে নেবেন। আখড়া মানেই হলো কুস্তি করা জায়গা। আগে কুস্তি করানো থেকে এই জায়গাটিতে মাহান্ত ভগবান দাসের আমলে, তখন কিন্তু এই টালিগুলো পাতা ছিল না, পুরোটা সাদা বালির উপরে কুস্তিটা হতো। তখন যেমন আমরা দেখি আঁকড়ায় বালি পাতা থেকে ওরকমই ছিল। হ্যাঁ, আগে ওরকমই ছিল। তো এখন বর্তমানে কুস্তিটা তো বন্ধ হয়ে গেছে। আমাদের আষাঢ় শ্রাবণ মাসে এখানে 5 দিন যাত্রা বাউলের অনুষ্ঠানগুলো করা হয়। তখন এই চারিপাশটা দেখছেন মানুষজন বসে যাত্রা বাউলের অনুষ্ঠানগুলো দেখে। তাছাড়া ওপর থেকেও 3টে সাইড ফাঁকা আছে, মানুষজন বসে ওপর থেকেও যাত্রা বাউলের অনুষ্ঠানগুলো দেখে। মানে উপরে বসার জায়গা আছে? বসার জায়গা আছে পুরো। তো তখন টোটালে 5 দিন থাকা খাওয়া পুরোটাই ফ্রি থাকে। আচ্ছা হ্যাঁ, টিকিট প্রবেশ মূল্য তখন 5 দিন লাগে না। আর আপনারা এই সামনে থেকে দাঁড়িয়ে একটু এই ওপর দিকে পেন্টিংটা দেখে নেবেন। ইনি হলো এই আশ্রমের দ্বিতীয় গুরুদেব মহন্ত ভগবান দাস। ইনি ঢাকা উর্দু বাজার থেকে এসে রাজস্থান জয়পুর থেকে গরু গাড়িতে করে এই মার্বেল পাথরগুলো এনে মন্দিরটি তৈরি করেছিলেন। আপনারা যেতে যেতে এপাশে দেখবেন জয়, ওপাশে দেখবেন বিজয়। আপনারা এই নিচের দিকে একটু তাকিয়ে দেখবেন, এটাকে বলা হতো পাশা খেলার ছক। এই আশ্রমের সাধু সন্ন্যাসীরা পাশা টাশা খেলতো, তার একটা ছক। দারুণ, কিন্তু এখানটা কারুকার্য করা, এই মার্বেলটা এত সুন্দর করে কারুকার্য করা, দারুণ লাগছে কিন্তু, ভীষণ সুন্দর। আচ্ছা, এই সামনে একটু মন্দিরটা দর্শন করে নেবেন। এই আশ্রমের এটাই হচ্ছে মেন মন্দির, জাগ্রত মন্দির। এখানে 5খানা মূর্তি আছে সোনার। সব থেকে ওপরে দেখুন একদম মিডিলে 3খানা মূর্তি, রাম লক্ষ্মণ সীতা। তার পাশে দেখুন কালো কৃষ্ণ, তার পাশে দেখুন রাধা। এই 5খানা মূর্তি হলো সোনার, বাদবাকি মূর্তিগুলো হলো অষ্টধাতুর। কোষ্ঠী পাথরের জগন্নাথ, রূপোর সিংহাসন, রূপোর গেট, নিচে নারায়ণ শিলা। এ পাশে দেখবেন বজরংবলী, ও পাশে দেখবেন গরুর পাখি। নবাবী পিরিয়ডে মন্দিরটা তৈরি হয়েছিল বলে একটু ভালো করে দেখে নেবেন। নবাবের আদেশ মতন তৈরি করতে হয়েছিল, যেখানেই মন্দির সেখানেই মসজিদ। মন্দির মসজিদ একই প্যাটার্নে তৈরি করতে হয়েছিল। ওপরটা দেখবেন মসজিদ আকারে করা আছে, নিচেটা মন্দির। হ্যাঁ, পুরোটাই ইতিহাস জড়িয়ে রয়েছে আর কি। মানে এই ব্যাপারটা কি সুন্দর, আমার খুব ভালো লাগলো যে মন্দির মসজিদ একই সাথে। আসলে ভেদাভেদ তো মানুষ আমরাই করেছি। হ্যাঁ, আগে তো ছিল না, আমরাই মানুষেরাই এই সমস্ত ভেদাভেদ করে এত হয়ে গেছে, মানে কি বলবো, ঝামেলা অশান্তির সৃষ্টি। মা দক্ষিণা দিয়েছো?